জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। আপনারা সাধারণত এখানে দেখেন যে রাজনীতিবিদরা অংশগ্রহণ করে। আমরা সাধারণত ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং অপর পাশে বিএনপি বা বিএনপি সমমনা জোটের থেকে কাউকে এনে এই অনুষ্ঠানে আলোচনার চেষ্টা করি। তবে আজকে আমরা একদমই ভিন্ন ধরনের অতিথি নিয়ে অনুষ্ঠানটি করতে চাই। আমাদের কিছু বিষয় বিশ্লেষণ করবার এবং বুঝবার আছে, অবশ্যই সেটা রাজনীতি সম্পর্কিতই। অতিথি যারা আছেন তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর মিজানুর রহমান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক, এবং আমাদের সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, তিনি সাবেক নির্বাচন কমিশনার এবং নিরাপত্তা বিশ্লেষক। আপনারা সবাই দুজনকেই চেনেন। আমরা কি বিষয়ে তাদের বিশ্লেষণ এবং তাদের মতামত জানতে চাই, শুরু করতে চাই। হয়তো আজকে অনুষ্ঠানটার ফরম্যাট একটু আমরা ভাঙবো, একটু অন্যরকম করব এই দুজন বিশেষ অতিথির সম্মানে। আমি শুরু করতে চাই ডক্টর এম সাখাওয়াত হোসেনকে দিয়ে। বৃহস্পতিবার গণভবনে 14 দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে। কথাটা তিনি বলেছেন এভাবে, আমার যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায়। ওই অবস্থায় আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। চক্রান্ত এখনো আছে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে, তারপরে চট্টগ্রাম, মিয়ানমার এখানে একটা খ্রিস্টান দেশ বানাবে, বঙ্গোপসাগর একটা ঘাঁটি করবে। তার কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। এই জায়গাটার উপর অনেকেরই নজর, সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। প্রধানমন্ত্রী বলেছেন, যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারির প্রস্তাব তিনি বলেছেন যে দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, ক্ষমতার দরকার নেই। ডক্টর সাখাওয়াত, পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত বিষয়টা যদি একটু পরিষ্কার করে বুঝিয়ে বলতেন আমাদেরকে। 3 মিনিট সময়ের মধ্যে বলতে পারলে ভালো। 3 মিনিট 4 মিনিট তো হবে না, এটা আপনি ফরম্যাটটা ভেঙেছেন, ফরম্যাটটা ভেঙেই রাখেন, কারণ দিস আর ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন। আর প্রধানমন্ত্রী বলেছেন, প্রথমত প্রধানমন্ত্রীর কাছে যে সমস্ত তথ্য আছে আমার কাছে তা নেই। প্রথমটাতে আমি আসি, এই কথাটা আমি অনেক আগে বলেছি, বেশ অনেক দিন থেকে আমি বলেছি যে আমাদের হিল ট্র্যাক্টে এখন যে কুকি চিন নিয়ে যে যা হচ্ছে, এই কুকি চিন বিস্তৃত হচ্ছে 3টি জায়গায়। উনি অবশ্য শুধু বার্মার কথা বলেছেন, কিন্তু আমার মতে বার্মা নয়, বার্মা মানে চীন স্টেটের কিয়দাংশ, আমি যদি বলি নর্থ চীন, সাউথ মণিপুর এবং সাউথ মিজোরাম, এই অংশ নিয়ে অলরেডি একটা ম্যাপ বের হয়েছে যে এখানে খ্রিশ্চান ডমিনেটেড এরিয়া এবং এখানে একটা খ্রিশ্চান ডোম হতে যাচ্ছে। কী নাম হবে এটা ইন্ডিয়ান কুকিরা বলছে, আমরা কুকি ল্যান্ড বলে একটা রাজ্য চাই, রাষ্ট্রের কথা বলা নেই। কিন্তু আমাদের এখানে যে কুকিরা আছে, যে কুকি চীন যে সমস্যাটা আমরা এখন পড়েছি, সেটা কিন্তু কানেক্টেড উইথ চীন রাষ্ট্র, মিজোরাম কিছুটা। কারণ আমাদের এখান থেকে কিন্তু প্রায় 300 বম বা কুকি চীন বলে যাদেরকে আখ্যায়িত করা তারা করেছে, তারা কিন্তু এখন মিজোরামে আছে রিফিউজি। তো এই জায়গাটাতে একটা আমি একটা প্যাটার্ন দেখেছি। সেই প্যাটার্নটা আমি প্রায় আজ থেকে 2-3 মাস আগে থেকে বলা শুরু করেছি যে এখানে এই সমস্যাটা হবে। তো কাজেই প্রধানমন্ত্রী যদি এই কথাটা বলে থাকেন, তাহলে নিশ্চয়ই ওনার কাছে আরও বিশদ তথ্য আছে, যেটা তো আমার কাছে নেই। তৃতীয় বিষয়টি যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, এগেইন এটা ওনার কাছে তথ্য থাকতে পারে, কারণ আমি বে অফ বেঙ্গলে এমন কোনো জায়গা দেখছি না, বে অফ বেঙ্গলে আমি কোনো জায়গা দেখছি না যেখানটা এয়ার বেস করার মতো জায়গা। আমাদের বে অফ বেঙ্গলে একটি মাত্র দ্বীপ আছে, সেটা একদম র একটা কোরাল আইল্যান্ড, সেখানে যে জায়গাটুকু আছে সেই জায়গাতে এয়ার বেস হওয়ার মতো
কোনো জায়গা নয়। একটু ডক্টর সাখাওয়াত হোসেন, আমি একটু প্রডিউসারকে বলছি টাইমটা স্ক্রিনে থাকুক, দর্শক দেখতে থাকুক, কিন্তু বাজারটা দয়া করে আজকের জন্য অফ রাখি আমরা। জি ধন্যবাদ। তো সেটা আমি তো বলতে পারবো না, কারণ আমার যতটুকু ছোটোখাটো জ্ঞান, সেই জ্ঞানে আমাদের দেশে বঙ্গোপসাগরে কোনো জায়গা নেই। হ্যাঁ, যদি বঙ্গোপসাগরে আমাদের কোনো জায়গায় নিকোবর আইল্যান্ডের মতো অথবা অন্য আইল্যান্ডের মতো যদি থাকতো তাহলেও তার অন্য কথা ছিল। এখন এই বিষয়টি প্রধানমন্ত্রী ভালো করে বলতে পারবেন যে একটি বঙ্গোপসাগর কোন জায়গায় তিনি ইন্ডিকেট করছেন। কিন্তু প্রথমটার সাথে আমি তো যেটা বলেছি যে আমি ইন প্রিন্সিপাল আই এগ্রি যে এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে আমাদের হিল ট্র্যাক নিয়ে। জি, ডক্টর মিজানুর রহমান, বাংলাদেশ ও মিয়ানমারের অংশ নিয়ে খ্রিস্টান দেশ বানানোর চেষ্টা হতে পারে, এমন চক্রান্ত যদি কেউ করেও থাকে সেটা বাস্তবায়ন সম্ভব কিনা সেটা জানতে চাই। সরকার প্রধান যদি এসব ষড়যন্ত্র সম্পর্কে অবগত থাকেন সেটা আরও স্পষ্ট করে বলা দরকার কিনা সেটা প্রয়োজন মনে করেন কিনা, কারা এই ষড়যন্ত্র করছে তাদের পরিচয় দেশের জনগণের সামনে তুলে ধরা উচিত কিনা, কারা এই সাদা চামড়া। আপনার জন্য 3 মিনিট। আচ্ছা, ধন্যবাদ। ডক্টর সাখাওয়াত ওই বিষয়টা নিয়ে কাজ করেন এবং ওনার প্রচুর লেখা, 200-300 লেখা আছে এবং বই আছে, প্রচুর আছে। আমার মনে হয় হি ইজ রাইট। আমাদের কাছে এই তথ্যগুলো আমাদের কাছে লাগে, ওনার কাছে আছে হয়তো। তবে এই সমস্যাটা আজকের না, কি বহু পুরানো, বোধহয় 1800 শতকে ওই সময়ে এই এলাকায় মিশনারিরা আসে, 1886 মিশনারিরা আসে এখানে। মিশনারিরা এসে আসলে ধর্মান্তরিত করতে থাকে। এই তখন তো আর এই ভারত কেনা বলা হয় এই বাংলাদেশ পাকিস্তান এরকম হয়নি। তো ওই সময় ওইটা 3টা দেশের মধ্যে এই যে জাতিগোষ্ঠীটা আছে এদেরকে ধর্মান্তরিত করতে থাকে এবং এরা এখন প্রায় বলতে গেলে কুকি মম যারা আছে এরা প্রায় সবাই খ্রিস্টান। মানে একটা নেগলিজেবল পার্সেন্টেজ হয়তো এখনো খ্রিস্টান হয়নি। এটা হলো একটা ব্যতিক্রম, এক্সেপশনাল। আশেপাশে সব হচ্ছে বুদ্ধিস্ট বা বিভিন্ন ধর্মাবলম্বী, কিন্তু এই জাতিগোষ্ঠীটা যেটার অবস্থান হচ্ছে ভারতে, মিজোরাম এবং মণিপুরে, আর বার্মার হলো চীন প্রভিন্স যেটা, আর বাংলাদেশে অবশ্য এদের সংখ্যা খুবই কম। আমার মনে হয় এটা 15-16 হাজার হবে। এটার মধ্যে আবার অনেকগুলো গোষ্ঠী আছে। কুকি চীন বলতে যেটা বোঝায় এর মধ্যে বোধহয় আরো 5-7টা মিলে এটা। তো এটা বাংলাদেশের মানে একা এটার কোনো আলাদা হেডেক না। তবে ডক্টর সাখাওয়াত যেটা বলছেন এটা আমরাও জানি, এরকম বিভিন্ন গবেষণায় বা বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজে এই জিনিসটা আসছে যে এখানে তারা এখন যে মণিপুরে যেই প্রবলেমটা হচ্ছে, তারপরে ইভেন মিজোরামে এই যে বিচ্ছিন্নতাবাদ, এইগুলোর সাথে একটা সম্পৃক্ততা আছে এবং তারা চাচ্ছে যে তারা ধর্মভিত্তিক যে একটা জাতীয়তাবাদ ভিত্তিক একটা রাষ্ট্র এখানে আলাদা করে তৈরি করা। এটাতে কে সমর্থন করবে না করবে এটা না, কিন্তু এই জিনিসটা ইট ইজ রিয়েলিটি। এটা আমরা না চাইলেও এটা বাস্তবতা, ওটা আছে এখানে। এখন সমস্যাটা হচ্ছে যে এইটা এখন বাইরের ইন্ধনটা কোথার থেকে পাবে, কারণ অথবা বাইরের সহযোগিতা কোথার থেকে পাবে, এটা একটা ফ্যাক্টর। এখানে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে সাধারণত খ্রিস্টান পাদ্রীরা যেখান থেকে আসছিল ওইসব দেশ, ইউরোপ, আমেরিকা, ওই অর্থে এটা হয়তো বলছেন, তাদেরই হয়তো একটা। দেন ইট উইল বি অ্যানাদার, অনেকটা এইভাবে এই মাঝখানে এরকম একটা রাষ্ট্র তৈরি, ইসরায়েলের মতন কিছু একটা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে কিন্তু এই জিনিসটা। বাট আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে এই গোষ্ঠীগুলো কেবলমাত্র তাদের নিজেদের স্বাধিকার অথবা তাদের স্বায়ত্তশাসন হিসেবে আন্দোলনের সীমাবদ্ধ থাকেনি। ইভেন তাদের একটা বড় ইনকাম সোর্স হচ্ছে বিভিন্ন দেশের এই যে জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী যে সন্ত্রাসী সংগঠনগুলো আছে এদেরকে প্রশিক্ষণ দেওয়া, এটা তারা একটা মানে একটা নতুন একটা সার্ভিস হিসেবে গ্রহণ করছে। যার কারণে দেখা যাচ্ছে আমাদের মানে আমাদের বাংলাদেশের যে সকল হিন্দালাল ইত্যাদি, এগুলো সাখাওয়াত ভাই ভালো বলতে পারে, লাভ বলাও কঠিন, হ্যাঁ, এগুলা প্রশিক্ষণ নিতে ওখানে গেছে এবং চুক্তি হয়েছে ওদের মধ্যে। ওদের অর্থাৎ এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণ দিবে এই কুকিরা, এই একটা চুক্তি হয়েছে এবং সেখানে আবার অনেকগুলোকে ওই প্রশিক্ষণরত অবস্থায় বিভিন্ন সময় আমাদের সেনাবাহিনী বা যৌথ বাহিনী তাদেরকে অ্যারেস্টও করছে সেখানে। তো আমাদের কনসার্নের বিষয় হচ্ছে আপাতত এইটা, কারণ ওখানে একটা আলাদা দেশ হবে এটা
মানে ভারত ইভেন কেনা বলা হয় মেজর একটা কনসার্ন হচ্ছে মিয়ানমারের, এইটা আমার মনে হয় আর কি এটা খুব সহসাই একটা দিনের আলো দেখবে না এরকম কিছু। বাট আমাদের মানে ঠিক এই মুহূর্তে ভয় পাবার এটা একটা ইনসার্জেন্সি, এবং যে কোনো জায়গাটা ইনসার্জেন্সি থাকলে এটার আরো কিছু উপসর্গ আশেপাশে গিয়ে ছড়িয়ে যায়, এটা হচ্ছে আমাদের সমস্যা। জি জি ডক্টর সাখাওয়াত, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে নিজ নিজ বলয় তৈরি করে আধিপত্য বিস্তার নিয়ে চীন, যুক্তরাষ্ট্র, ভারতের মাঝে এক ধরনের তিনমুখী টানাটানি আছে আমাদেরকে নিয়ে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোয়াডে চায়, অন্যদিকে চীন বাংলাদেশকে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে চায়। বাংলাদেশকে নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মাঝে টানাটানি তো আছেই, অন্যদিকে বাংলাদেশে চীনের বাড়তি বিনিয়োগ ও বিভিন্ন প্রকল্প ঘিরে ভারতের আপত্তির কথাও আমরা শুনি। বঙ্গোপসাগরে বিশ্ব শক্তিগুলো যে আধিপত্যের প্রতিযোগিতা, ভূ রাজনৈতিক ও বিশ্ব রাজনীতির যে চাল, সেখানে বাংলাদেশের ভূমি ব্যবহার করা, আকাশ ও জল সীমানা ব্যবহার করতে চাওয়ার এমন দাবি কিন্তু আমরা অনেক আগে থেকেই শুনে আসছি। হঠাৎ করে এখন এসব আবার সামনে আলোচনায় কেন আসছে? প্রধানমন্ত্রী স্বয়ং কেন এই ধরনের কথা বলছেন? আপনি কি পেছনে কোনো রাজনীতি দেখেন কিনা? প্রধানমন্ত্রী কেন বলেছেন সেটা তো আমার না, এটা মধ্যে এইবারে বলে নেই, এই গাড়ি করার কথা ইলেকশন আগে, জি জি নির্বাচনের আগে হয়েছে, কিন্তু এই সময় আবার বলাটা কেন? এখন কেন বলছেন যে তো আমার পক্ষে বলা সম্ভব না। আমি আগের কথা যেটা বলেছি, বঙ্গোপসাগর শুধু বাংলাদেশের না, বঙ্গোপসাগর এটা 6টা কান্ট্রির এই বঙ্গোপসাগরকে মোটামুটি ওন করে, বা 6টা কান্ট্রি এর আশেপাশে। বড় যেটা সীমারেখা সেটা হচ্ছে একদিকে ইন্ডিয়া, আরেকদিকে হলো মিয়ানমার, আর আমরা নর্থে। আজকাল যে কনসেপ্ট, সেই কনসেপ্টে যেই ধরনের এয়ারবেসের কথা আমরা আগে শুনতাম বা বলছি, সেগুলো এয়ারবেস নয়, সেগুলো একটা শহর, একটা মিলিটারি বেস। এখন ওকিনাওয়ার কথা যদি আপনি বলেন, হ্যাঁ, সাউথ কোরিয়াতে যেটা আছে তাদের সিওলের মধ্যেই, সেরকম জায়গা আমাদের এখানে নেই। আর আমি যেটা মনে করি, মানে আমার ক্ষুদ্র স্টাডি, অ্যাকচুয়াল সমস্যা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান ওশান। বঙ্গোপসাগর হচ্ছে ইন্ডিয়ান ওশানের একটা পার্ট। বঙ্গোপসাগরের ভিতরে সেখানে কোনো কন্টেস্ট, তেমন বড় কোনো কন্টেস্ট নেই। আমাদেরকে নিয়ে টানাটানি হচ্ছে যেহেতু আমরা ইন্ডিয়ান ওশানের একটা লিটোরাল বা ইন্ডিয়ান ওশানের একটা কান্ট্রি, কাজে এইখানে সংখ্যাতত্ত্বের ব্যাপার আছে। আমরা কিন্তু বিআরআই অলরেডি বিআরআইতে ঢুকে আছি, বিআরআই দিয়ে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। কোয়াডের ব্যাপার, কোয়াড তো নয়, যেটা আইপিএস, ইভেন আইপিএস কিন্তু ইনডাইরেক্টলি এটা হচ্ছে চায়নার বিরুদ্ধে, যেটা আমরা আমাদের ফরেন পলিসি ডাজন্ট পারমিট। আমরা যদি এখন আইপিএসে চলে যাই, তাহলে এর সাথে আরও আনুষঙ্গিক ব্যাপারগুলো আছে, সেইগুলোতে আমাদেরকে ঢুকতে হবে। তো সেটাতে ঢুকতে হলে আমাদের কিন্তু একদম টোটালি চায়নার বিরুদ্ধে একরকম চলে যাচ্ছে। এখন কিন্তু বড় প্রবলেম হচ্ছে তো সে তাইওয়ানকে ঘিরে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে আমাদের ফরেন পলিসি যেটা, সেই ফরেন পলিসির চেষ্টা করছে যেমন যাতে এগুলোর মধ্যে আমরা না ঢুকি, কোনো অ্যালায়েন্সের মধ্যে যাতে আমরা না যাই। বিআরআই কিন্তু কোনো অ্যালায়েন্স না, বিআরআই হচ্ছে একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট। চায়না কখনো বলে না যে আপনি আমার সাথে অ্যালায়েন্সে আসেন এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে। এখন ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি কী হবে উই ডোন্ট নো, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত চায়না কোনোভাবে কোনো দেশকে মিলিটারিলি যোগাযোগ বা মিলিটারি একটা কী বলবো অ্যালায়েন্স করার কোনো এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। আচ্ছা, তারা যেটা আসছে সেটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার। তো সেই জায়গার থেকে আমি মনে করি ইন্ডিয়ান ওশান নিয়ে একটা সমস্যা আছে। ইন্ডিয়া, ভারত, যুক্তরাষ্ট্র আর চীন। আর আজকাল আরেকটি কি মডার্ন ওয়ারফেয়ারে এখন আপনি দেখবেন যে সব যারা বড় শক্তি তারা এয়ারবেস নিয়ে চিন্তা করে না, তারা চিন্তা করে কতগুলো ফ্লাইং ডেক আছে আপনার। আচ্ছা, ওইটাই এয়ারবেস। আপনি 90টা 100টা এয়ারক্রাফট নিয়ে আপনি পুরো বহর নিয়ে বেরোচ্ছেন। সো ওই ফ্লাইং ডেকটাই এখন এয়ারবেসের কাজ করে, অতীতের মতো ওরকম একটা এয়ারবেসের দরকার নেই। আচ্ছা, ডক্টর মিজানুর রহমান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলোর মাঝে আমরা এক ধরনের তৎপরতা দেখেছি, যেটার কথা আপনি বললেন। কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারা কিছুটা চুপও কিন্তু ছিল, একদম ঠিক আগের সময়টা। এখন আবার তাদের কিছু তৎপরতা চোখে পড়ছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন একটি দেশ সেন্ট মার্টিন দ্বীপ লিজ চায়। এখন তাদের তৎপরতা আবার কি বার্তা দেয়? আবার প্রধানমন্ত্রী এমন কথা বলেন, সাথে যেটা যোগ করেছেন যে আমরা আসলে নৌঘাটির কথা শুনেছি, এয়ারবেসের কথা এই প্রথম হয়তো বা শুনলাম, খ্রিস্টান রাষ্ট্র তৈরি হতে পারে সেটাও প্রধানমন্ত্রী এই প্রথম তার মুখ থেকে আমার যতদূর মনে আছে এই প্রথম শুনলাম। নির্বাচনের পর এখন আমরা একটু অর্থনৈতিকভাবে একটু চাপে আছি।
এই অবস্থায় সরকারকে আরো চাপে ফেলতে কোনো ধরনের প্রচেষ্টার অংশ আপনি এটা দেখেন কিনা? 2 মিনিট সময়। দেখুন, আমাদের এই নির্বাচন, আমাদের এই অধিকার, মানবাধিকার, এটা সেটা, এগুলো আসলে খুবই এগুলো ধর্তব্যের বিষয় না। এগুলার হয়তো তারা ব্যবহার করে। মূল ব্যাপারটাই স্বাগত ভাই যেটা বলছে, আসলে এখন এই যে একটা বহুকেন্দ্রিক বিশ্ব তৈরি হচ্ছে। একটা তো আমেরিকার একক আধিপত্য হয়েছিল সোভিয়েত ইউনিয়ন পতনের পরে, কিন্তু এটাকে আবার এখন চায়না এবং চায়নার সাথে রাশিয়ার যোগসাজশ, আবার ভারত নিজেও কিছুটা একটা ছোটোখাটো একটা নিজস্ব অবস্থান, আবার ওদিকে মধ্যপ্রাচ্যেও টার্কি এরকম, অর্থাৎ বহুকেন্দ্রিক যে বিশ্ব, এই বিশ্বে একটা জিনিস তো দেখা গেছে যে আমেরিকার যে বলয়, ইউরোপ এবং অন্যান্য জায়গায় যেখানে তার খুব গুরুতর সমর্থক যারা ছিল, সব ব্যাপারে সমর্থন দিত। এখন দেখা যাচ্ছে কেবলমাত্র ইংল্যান্ড, যুক্তরাজ্য ছাড়া তার ইভেন ফিনল্যান্ড টিনল্যান্ড ছোটোখাটো যেই দেশগুলো আছে, এরাও এখন ইসরায়েলকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে আসছে। অর্থাৎ যা বলতো আগে এই পুরো ইউরোপের এই অংশটা, মানে পশ্চিম ইউরোপ এবং এটা সবটা আমেরিকার কথা শুনতো, কিন্তু এখন দেখা যাচ্ছে আমেরিকার আসলে সেইভাবে একমাত্র ইউকে ছাড়া একেবারে সব কিছুতেই হাঁ বলার মতো লোক আস্তে আস্তে কমে গেছে। এখন এই অঞ্চলটা, এই কথাটা আমি বহুবার বলছি, আমেরিকার ইকোনমি তো একটা ওয়ার ইকোনমি, এবং এটা মেনলি যুদ্ধাস্ত্র, জাহাজ এবং এগুলো বিক্রি করেই তাদের টিকে থাকে। তো এক জায়গায় না এক জায়গায় উত্তেজনা একটা থাকতে হবে, আদারওয়াইজ আমেরিকান ইকোনমি কিন্তু কলাপস করবে। তাই উত্তেজনা একটা তো চেষ্টাই হয়েছিল ইউক্রেনে, এটা এখন কিভাবে আছে, শীত আসলে কমে যায়, গরম আসলে একটু বাড়ে, এটা বহুদিন এভাবে। আর এটার মধ্যে যেভাবে যেই পরিমাণ বিলিয়নস অফ ডলার তারা ব্যয় করছে, এটা তারা এখন আর এটা অ্যাফোর্ড করতে পারছে না। ইউরোপ এটা থেকে আস্তে আস্তে সরে আসছে। আর ইসরায়েলেও যেই কাজটা করতেছে অত্যন্ত মানবতা বিরোধী, এটা সেটা, আন্তর্জাতিক আদালত যত কিছু আছে সব কিছু আমেরিকার বিপক্ষে রায় দিচ্ছে। এবং খোদ আমেরিকাতে মানে হার্ভার্ডে, ইভেন বড় বড় বিশ্ববিদ্যালয়ে, মানে কলমে বিষয় সব বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র, দে আর নট দ্যাট, দে আর অনলি মুসলিম। যারা বিক্ষোভ করতেছে শিক্ষক ছাত্ররা হার্ভার্ডে, এরা কিন্তু অল্প সংখ্যকই মুসলমান, বাকিরা কিন্তু খ্রিস্টান, ইভেন ইহুদি আছে এদের মধ্যে, এবং শিক্ষকরা আছে। এই যে একটা আমেরিকান জনমত, এইটা এই আগামী নির্বাচনে হয়তো বাইডেন মনে করতেছে এটা একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর এখানে এইটার কারো সমর্থন পাচ্ছে না, তাহলে কি করতে হবে তার? এখন এই যে প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলের বা ভারত মহাসাগরের যে ইন্দো প্যাসিফিক জোনে, এখানে হয়তো একটা ধরে রাখছে নেক্সট তাদের একটা উত্তেজনার জায়গা হইতে পারে তাইওয়ান এবং চীন সাগরের আশেপাশে যে এলাকাগুলো আছে, এগুলো নিয়ে উত্তেজনা একটা লাগবেই। কিন্তু এটা যুদ্ধঙ্গি, প্রচুর অস্ত্র জাপানের কাছে, কোরিয়ার কাছে একটা কৃত্রিম শত্রুতা তৈরি হবে, এবং তারপরেও এই বাজারটা তাদের লাগবে। এবং আমার ধারণা এটা একটা নতুন জায়গা খোলার চেষ্টা করতেছে আমেরিকা। কোথায় যাবে এরপরে? কারণ ওদের তো এই সৈন্য সামন্ত বেজ যেগুলো আছে, এগুলো কোনো জায়গায়, তো সেই জন্য নট নেসারি নৌবাহিনী, স্বাগত ভাই যথার্থ বলছে, এখন মানে উড়োজাহাজের ঘাঁটি বানানোর দরকার নেই। একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের মধ্যে 80, 90, 100টা আরো বেশি উড়োজাহাজ থাকে। আপনি নৌঘাটি যেটা বলছেন, নৌঘাটি মানে এটা অবস্থান করার অনুমতি দিলেই হবে আমাদের নৌসীমানার মধ্যে, দ্যাটস এনাফ। এটা আলাদা করে এখানে একটা ঘাঁটি বানিয়ে থাকার দরকার নেই। এটার একটা ফ্রেন্ডশিপ, একটা সমর্থক চাচ্ছে তারা, এই জন্য বাংলাদেশকে নিয়ে এত টানাটানি। সমর্থক এর বেশি আমার মনে হয় না এখন কিছু। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা নিয়ে আলোচনাটা শুরু করেছে, তার কথা নিয়েই আলোচনাটা আগেই সেরে ফেলতে চাই। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তারেক রহমানকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারকে অনুরোধ জানানো হবে। তিনি বলেছেন দেশে ফিরিয়ে তার সাজা কার্যকর করা হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর হলে আমাদের দেশের রাজনীতিতে কেমন প্রভাব পড়তে পারে? 2 মিনিট সময়। এটা তো একটা একবার টোটালি একটা রাজনৈতিক প্রশ্ন। জি, আমি আপনার বিশ্লেষণ জানতে চাই। টোটাল রাজনৈতিক প্রশ্ন। প্রধানমন্ত্রী মনে করছেন যে তাকে নিয়ে এসে এটা বিচার করে জেলের মধ্যে নিয়ে যাওয়া, এটা উনি বলেছেন ঠিকই, কিন্তু উনি মিন করেন কিনা আমার সন্দেহ আছে। কারণ হচ্ছে যে আপনাকে ব্রিটেন থেকে, সে তো অ্যাসাইলামে আছে, সে অ্যাসাইলামে তাকে সেখান থেকে আনতে হবে। এত বছর যখন হয়ে গেছে, কত বছর হয়ে গেছে? 10-15 বছর তো হয়ে গেছে, 10-15 বছর। তো সেটা চাইলেই যে ব্রিটেন দেবে এমন তো কোনো গ্যারান্টি নেই। তো এইগুলো, উনি একজন রাজনীতিবিদ, উনি একটা রাজনৈতিক দলের নেতা, কাজে উনি রাজনৈতিকভাবে এগুলো হয়তো কথা বলতে পারেন, কিন্তু
আমার মনে হয় না যে এই ধরনের একটা কোনো কিছু উনিও মিন করেন কিনা আমি জানি না, কারণ উনি জানেন যে এটা এক্সট্রাডিশন এইভাবে হয় না, আনলেস একটা ক্রিমিনাল কেসে যদি থাকে সেটা। তো আর এটা যদি হয় তাহলে এমনি তো আমাদের এখানে রাজনীতির যে অবস্থা এখন তো শান্তশিষ্ট আছে, এবং এটা নিয়ে আরেকটা উত্তেজনা সৃষ্টি হবে। আমার মনে হয় না যে উনি এটা, আমার মনে হয় একদম ব্যক্তিগত মতামত, উনি রিয়েলি এটা মিন করেছেন। জি, আপনার একদমই ব্যক্তিগত মতামত এটাই। ডক্টর মিজানুর রহমান, যদি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা দেওয়া হয় কি প্রভাব পড়তে পারে? 1 মিনিটে। মানে ইউরোপ আমেরিকা হচ্ছে মানে সারা পৃথিবীর বহু অপরাধী, বহু কেন বলা হয় সাধারণত আসামি কিন্তু বসবাস করতেছে। ওদের মানে ওদের পলিসিতেই ওই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার, এটা সেটা, যেমন মূল সমস্যাটা কি, আমরা যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরকে আমেরিকার থেকে, কানাডা থেকে আনতে পারতেছেন, এর মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে ওখানে একটা স্ট্রং একটা আন্দোলন আছে, এই মৃত্যুদণ্ড বিরোধী আন্দোলন। কারণ আমেরিকার কিছু কিছু স্টেটে মৃত্যুদণ্ড আছে, কিন্তু ওভারঅল তাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে মৃত্যুদণ্ড এটা মানবতা বিরোধী, এটা হতে পারে না। যদিও আরেক দল বলে যে লোকটা অলরেডি অনেক মানুষ খুন করছে তার তো খুন হওয়াই উচিত, এটা আরেক কাহিনী। বাট এটার বিরুদ্ধে একটা স্ট্রং একটা লবি আছে, যে যখন আপনি দেখতে পাচ্ছেন যে এই মৃত্যুদণ্ড আসামি, প্রাপ্ত আসামি, তাকে এনেই তাকে তো মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তো ওই লবিস্টরা, ওই গ্রুপটা যারা মৃত্যুদণ্ডের, এটা বিরাট শক্তি, এরা যারা মৃত্যুদণ্ড টোটালি পৃথিবীর থেকে, সারা পৃথিবীর থেকে এটা বন্ধ করার জন্য আন্দোলন করতেছে। তো এদের কারণে এটা দেওয়া হয় না, যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে একই মামলায় অন্যান্য আসামিদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে, কিন্তু যাকে মনে করে যে দেশে আনার দরকার তাকে কিন্তু যাবজ্জীবন দিচ্ছে, ওকে মৃত্যুদণ্ড দেয়নি। একই মামলায় কিন্তু গ্রেনেড হামলা মামলা বলেন, অস্ত্র, এটা কিন্তু আমার বিচারকদের মাথায় এটা ছিল যে সে তো পলাতক আছে, কোন দেশে আসছে, তো সে ইংল্যান্ডে আসছে মনে করেন। ওই একই মামলায় কিন্তু অন্যদের যে শাস্তি দিচ্ছে, ওকে কিন্তু ওই আজীবন, যাবজ্জীবন এসব দিচ্ছে, কিন্তু মৃত্যুদণ্ড দেয়নি। এর কারণটা হলো ওই বিচারকের মাথা হতো এটাও ছিল যে বিচারটা রায়টা যদি কার্যকর করতে হয় তাহলে যেটা যতটুকু পর্যন্ত কার্যকর করা যাবে ততটুকুই যাওয়া উচিত। কারণ আমি একটা রায় দিয়ে দিলাম, এটা কোনোদিন কার্যকর হলো না, এটা মধ্যে মাইন্ডে ছিল, যার কারণে এই মামলাগুলোতে দেখা যাচ্ছে অনেক আসামিকে মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু আর অন্য আসামি একই দোষে যারা একই শাস্তি হওয়া উচিত ছিল ওদের কিন্তু যাবজ্জীবন দিচ্ছে। এটা বিচারকের মাথায় ওইটা হতো ছিল। কিন্তু আমিও মনে করি স্বাগত ভাইয়ের সাথে, এটা বোধহয় অত সহজে এটা হবে না, কারণ এটা আমাদের দেশের না, পৃথিবীর বহু দেশের এরকম পলিটিক্যালি হোক অথবা ক্রিমিনাল অফেন্স হোক, মানে এক একটা দৃষ্টিভঙ্গি আছে, তো যার কারণে অনেক দেশে এই আসামিরা ইউরোপ আমেরিকাতে বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় এটা সেটা বিভিন্ন নামে থাকে, এদেরকে সাধারণত আর কি অত সহজে না। তারপরও রাজনীতিতে তো কথা বলতেই হবে এবং চেষ্টা তো করতেই হবে, কারণ যেই মামলাগুলোতে তার শাস্তি হলো তাহলে তো এটা আর কার্যকারিতা থাকে না। আপনি বলে যাচ্ছেন কিন্তু আসামিকে শাস্তি দিয়ে সাজাটা কার্যকর করতে পারছেন না, তো সেটা দেশের সরকারের প্রধান হিসেবে এই কথা ওনাকে অবগত, এবং যদি সুযোগ থাকে চেষ্টা তো করতেই হবে। আর আমি মনে করি না স্বাগত বলে যে এখন তো শান্ত আছে, এরকম একটা আসামিকে আবার দেশে তো আনার জন্য তো তাদের রাজনৈতিক দল থেকেও চেষ্টা হয় না যে আসে তাকে কোর্টে আবার ফেস করতে হবে এবং আপিল করার সুযোগ দিতে হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওরাও কোনো চেষ্টা আছে বলে মনে হয় না যে তারেক রহমান সাহেব দেশে ফিরে আসুক। কারণ দেশ তো আবার একসময় মাঝে মাঝে বলে দেশে আসতে তাকে বাধা দেওয়া হচ্ছে, কিন্তু আমার মনে হয় না বাধা দেওয়া হচ্ছে, ও নিজেই আসবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আসলে অথবা ইভেন শাস্তি যদি হয়েও যায়, অনেক সময় মনে হয় যে বিরাট কিছু হয়ে যাবে। আমাদের যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয়, মানে তারপরে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়, তখনও মনে হয়েছিল এটা বোধহয় কেউ চিন্তা করতে পারে নাই, সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে আরম্ভ করে এরকম এটা কার্যকর হবে, এদের কার্যকর হবে বলে বোধহয় দেশ উত্তাল পাতাল কিছুই হয়নি। অথবা এটা তো এমন কিছু হবে না যদি, তবে এটা ওখান থেকে এটা মানে টেকনিক্যালি এটা হয়তো সম্ভব না। বিষয়টা যে খুব সহসাই হয়ে যাবে তেমন না, আপনাদের দুজনের মতামত থেকে আমি এটাই বুঝলাম, এবং এটাও বুঝলাম প্রথম যে প্রশ্নটি আপনাদের কাছে ছিল যে দেশকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর একটি ষড়যন্ত্র, সেটাও যে খুব সহসাই হয়ে যাবে। দেশের একটি অংশ এবং মিয়ানমারের একটি অংশ মিলিয়ে ছোট একটা অংশ, সেটারও খুব সহসা আতঙ্কিত হবার খুব বেশি একটা কারণ নেই। আমি যদি ঠিকঠাক বুঝে থাকি, রাজনীতির এই আলোচনা চলবে, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই। ফিরছি একটু পরে।
দেখছেন রাজনীতি। আমাদের সঙ্গে আছেন ডক্টর মিজানুর রহমান এবং আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। ডক্টর মিজানুর রহমান, আজকে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী ও মেয়েদের আরও 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। তার মানে এখন বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। যতটুকু বুঝি তিনি একটি টাকাও আসলে ব্যাংক থেকে তুলতে পারবেন না বা এরকম কিছু, আমার জ্ঞান বুঝে যা বুঝি আর কি। একজন পুলিশ প্রধানের এত সম্পত্তি, তার একা শুধু তার নামে 33টা অ্যাকাউন্ট 27টি ব্যাংকে, মানে এত সম্পদ তো ওয়ান ফাইন মর্নিং হয়ে যায়নি। যখন তিনি এসব সম্পদ গড়লেন তখন আমাদের রাষ্ট্রীয় সংস্থাগুলো আসলে কোথায় ছিল? এখন যদি সরকার একে তার ব্যক্তিগত অপরাধ বলতে চায়, কেউ বলেও ফেলেছেন যে এটি তার ব্যক্তিগত অপরাধ, সেটা শুনে যদি জনগণের হাসি পায়, তাহলে সেই জনগণের কি সাজা হওয়া উচিত? 2 মিনিট সময়। না, এই অপরাধ তো ব্যক্তিগতই, কারণ এটা সেনা প্রধান, তারপরে পুলিশ প্রধান, এর কোনো অপরাধের কারণে পুরো বাহিনীকে এটাকে মেলাইন করার আমি অন্তত রাজি না। কারণ যখন যেটার প্রধান হয়, বাকিরা তার অধীনেই থাকে এবং তাদের পক্ষে ওই সময়ে একটা রিভোল্ট করা এগুলো অনেক সময় এটার সঙ্গত কারণে সম্ভব না। কিন্তু এই সরকারের যে অন্যান্য যে সংস্থাগুলো আছে, এই দায় তারা এড়াতে পারবেন না। ইভেন আমি তো মনে করি আমাদের দেশে যে সংসদীয় কমিটি আছে এইসব ব্যাপারে, পুলিশের ব্যাপারে, স্বরাষ্ট্র বিষয়ক এইগুলোতে এইসব জিনিসের কিন্তু কোনোই রিপোর্ট থাকবে না এবং কোনো হদিশ থাকবে না, এটা হতে পারে না। আর আমি এটা বুঝতে পারলাম না, আজকে দেখলাম 119টা, তার আগে আরো ছিল, আজকে শুধু 119টা কি করে ইয়ে হতে পারে? হোল্ডিং মানে যে কোনো কিছু, এটা হয় এফডিআর অথবা এগুলা পোস্ট অফিসের সঞ্চয়পত্র অথবা জমি অথবা বিল্ডিং, 119টা জিনিস। আমি জানি না এটা হিসাব রাখতো কীভাবে, মানে তো মাথা গরম হয়ে যাওয়ার মতন অবস্থা। আমি এটা বুঝতে পারতেছি না, এটা কি করে হতে পারে একটা লোকের। এইটা তারই ব্যাখ্যা দেওয়ার কথা, কারণ সে একটা তো ব্যাখ্যা সে নিজে দেওয়ার চেষ্টা করছে। সে এখানে সেখানে চাকরি করছে, জাতিসংঘে বাহিনীতে 2বার চাকরি করছে, তারপরে জমি কিনছে, মাছের চাষ করছে। এগুলো কতটা মানে গ্রহণযোগ্য হবে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। বাট আমি মনে করি যে যত বড়ই হোক না কেন, এটা আইনের আওতায় আসতেই হবে। এবং আমাদের দেশে এর আগেও কিন্তু সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট ছিল এরশাদ সাহেব, তারও কিন্তু বিচার হয়েছে, প্রধানমন্ত্রীর বিচার হয়েছে, প্রধান বিচারপতির বিচার হয়েছে কিন্তু আমাদের দেশে। অতএব এটা আমি মনে করি না যে এটা বিচারটা যেটা হলো আর কি, যেটা গভর্নমেন্ট যত কথাই বলুক না কেন, গভর্নমেন্টের যে মেশিনারিজগুলো ছিল এই বিষয়টা দেখাশোনার, সেটা আগেই দেখা উচিত ছিল। আপনার রিটায়ারমেন্ট, এটা আমি মনে করি এটা অনেক সময় পার হয়ে যাওয়ার পরে, অনেক কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এটা হলো। এবং সরকারি দল হিসেবে এবং সরকারের যে সকল অর্গানগুলো আছে, সবারই কিছু না কিছু দায় এড়াতে পারে না। জি, নিশ্চয়ই দায় আছে। ডক্টর এম সাখাওয়াত হোসেন, আজিজ আহমেদ, বেনজির আহমেদ যখন পদধারী ছিলেন তখনকার সময় তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ পেল তারা সাবেক হবার পর। তার মানে কি এমন যে ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের এখানে দুর্নীতির অভিযোগ তোলা কঠিন? এই যে বড় বড় গ্রুপের বিরুদ্ধে টাকা পাচার, ব্যাংক লুট, সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে টাকা লুটের অভিযোগ, ব্যবসায়ীরা তো কখনো সাবেক হন না। তো তারা যেহেতু সাবেক হন না, তার মানে কি চাকরি থেকে অবসরেরও বিষয় নেই? তার মানে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কখনোই আর সামনে আসবে না, এরকম কিছু? 2 মিনিট সময়। ব্যবসাতে প্রফিটটা হচ্ছে এইম। এখন ব্যবসাতে আমি 100 টাকা প্রফিট করব না 20 টাকা প্রফিট করব, সেটা একটা জিনিস। আপনি সেখানে তো আমাকে ধরতে পারবেন না, আমাকে তো বন্ধ করতে পারবেন না। তাহলে আমাকে বলতে হবে যে আপনি 5 টাকা বেশি প্রফিট করতে পারবেন না। এখন ব্যবসায়ীরা ওই জায়গাতে যদি আপনি দুর্নীতি বলেন বা নৈতিক সমস্যা বলেন, হোর্ডিং করে সে দাম বাড়াচ্ছে, এটা একটা অন্য ধরনের আপনার যেটা বলবো যে অপরাধ। কিন্তু ব্যবসায়ীদের বিরুদ্ধে যেই অভিযোগটা বাংলাদেশে আছে, সেটা হচ্ছে ব্যাংক ঋণ খেলাপি এবং টাকা পাচার। এই দুইটা জিনিস তো সরকারের কর্তব্য, যে যেই সরকারই থাকুক, সরকারের দায়িত্ব যে কেউই হোক, যে আপনি 100 কোটি টাকা ঋণ নিয়েছেন, সেই ঋণ আপনি 1 পয়সা ফেরত দিলেন না, তারপরে আপনি আবার টাকাও পাচার করলেন, ব্যাংকগুলো খালি করে ফেললেন। এই যতগুলো প্রাইভেট ব্যাংক, এখন এই ব্যাংকগুলো সিক হয়ে কেউই নিতে চায় না এগুলোকে, কারণ 10,000, 20,000, 30,000 কোটি টাকার সব কতগুলো আপনার লাইবিলিটি রয়ে গেছে। ব্যবসায়ীদের বিষয়টা কিন্তু অন্যভাবে দেখতে হবে। কিন্তু একজন সরকারি কর্মকর্তা যিনি
প্রথমে চাকরিতে ঢোকেন তাকে একটা ওত নিতে হয়, এবং সেই ওতটা কিন্তু সততার ওত, তার ন্যায়নিষ্ঠার ওত। সেই ওত তিনি ভঙ্গ করছেন করাপশনের মধ্য দিয়ে। এখন করাপশনের তো মানে এনি 1 টাকা হলেও করাপশন। বাট আমি যে এই প্রসঙ্গটা আপনি তুলেছেন, আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সেটা উনি এত কিছু করে যাচ্ছিলেন, এবং সবচেয়ে বড় যে চাকরিতে থাকা অবস্থায় আমি পেপারে দেখেছি যে উনি হাইয়েস্ট করদাতা। একজন চাকরিতে থেকে হাইয়েস্ট করদাতা কিভাবে হয় দেশে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন ছিল, কিছু হয়নি। এই জায়গাটাতে আমি দেখি যে দিস পিপল হ্যাভ বিন ইউজড পলিটিক্যালি ইউজ করার কারণে এনাদের জিনিসগুলো বের হয়ে আসেনি। এবং এটা যে উনি চাকরি থেকে বের হওয়ার পরে একেবারে 500 কোটি টাকা সম্পদ করছেন, বা কতটা ব্যাংকের কথা বললেন, 22টা না 27টা ব্যাংকের অ্যাকাউন্ট উনি তো চাকরি থেকে বেরোয় করেননি। সো দ্যাট মিনস এখানে ইউজ করা হয়েছে তাকে পলিটিক্যাল পারপাসে। কে কীভাবে হয়েছে, কার দায়িত্ব, ডেটা ওটাও ইউজ করা হয়েছে। উনিও সরকারকে ইউজ করে এই কাজটা করেছেন। এখন ব্যাপারটা এখন ধরা পড়াতে এখন হি ইজ নোবডিজ বেবি। এটা একটা সিগন্যাল, যেটা আমি শেষ করেছি কথা বলে, যারা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে দেখতে হবে যে এইটা করে আপনি পার পাচ্ছেন, কেউই আপনাকে শেল্টার দিচ্ছে না। আপনি যতক্ষণ ইউজফুল, আপনি ইউজ হবেন, তারপরে ইউজ যখন শেষ হয়ে যাবে, ইউ আর অ্যাট ইউর ওন। এখন যেমন বলেন না, এটা আমাদের দায়িত্ব না, যেমন আমাদের কাদের সাহেব বলছেন যে এটা আমাদের দায়িত্ব না, সে দুর্নীতি করছে, তার পার্সোনাল ব্যাপার। কিন্তু এই পার্সোনাল ব্যাপারের জন্যই তো আমরা দুর্নীতি দমন কমিশনের একটা ডিপার্টমেন্ট, তাহলে তো সবাই দুর্নীতি করবে। আজকে তো দেখলাম আরেকজন পুলিশ অফিসারের সম্বন্ধে একটা টেলিভিশন এবং পেপার আসছে। তো তার মানে এসপি জিয়া, তার মানে হচ্ছে যে আমি জানি না, ওইগুলো রিপোর্ট আসছে, তার মানে হচ্ছে যে উনি এই একটা সংস্থার একজন হেডের আন্ডারে যিনি এই কাজটা করেছেন, তাকে সাপোর্ট করেছেন, তাকে সাপোর্ট করে এই কাজটা করেছেন। আমি ওনার সাথে একমত যে এই ধরনের লোকজন এত উপরের দিকে গেলে একটা এফেক্ট হয়, যেটা ট্রুপসের ভেতরে, সেটা হচ্ছে তার আন্ডারকারেন্টের ভেতরে যে একটা ডিমোরালাইজেশন হয়। কিন্তু সবাইকে এক মাপে আপনি যতক্ষণ পর্যন্ত আইডেন্টিফাই না করছেন যে কে এই দুর্নীতিটা করছে, সব পুরো সংস্থাকে আপনি আমরা দোষ দিতে পারি। আমি লাস্ট কথা যেটা বলবো সেটা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীকে তিনি যে ওতটা নিয়েছেন, সেই ওতের প্রতি তার আমি বলি যে থাকতে হবে উইথ দ্য ওথ। উনি সামান্য কিছুর জন্য ব্যবহৃত হবেন, ব্যবহারের পরে উনি এখন আস্থা করে চলে যাবেন, এরকম আমার মনে হয় পিপল শুড টেক লেসন। জি, শিক্ষা নেওয়া উচিত। আপনি দুটো পয়েন্ট বলেছেন, পলিটিক্যালি ইউজড হওয়ার পর হি ইজ নোবডিজ বেবি হয়ে যান। ডক্টর মিজানুর রহমান আওয়ামী লীগ সরকারের খুব গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ বাহিনীর প্রধান ছিলেন আজিজ আহমেদ ও বেনজির আহমেদ, তারা এখন বিপদে পড়েছেন। ওবায়দুল কাদের সাহেব এরই মধ্যে বলে ফেলেছেন এটা তাদের ব্যক্তি অপরাধ, ব্যক্তি অপকর্ম। আপনার কি মনে হয় এত করে যখন এত কিছু করে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের কাছে কি বার্তা যাবে এখন যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন? কেউ যদি আমি যেটা বলতে চাচ্ছিলাম, কেউ যদি ভাবে যে প্রয়োজন ফুরালেই ছুঁড়ে ফেলে এখনকার সরকার বা এখন যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার, এমন করে কেউ যদি ভাবে, তার ভাবনায় আপনি কোনো ভুল খুঁজে পান না? আমার ধারণা এটা পজিটিভই হলো যে এখন যারা ক্ষমতায় আছে তারা অন্তত শিক্ষাটা নিল যে এটা শেষে আমার পেছনে কেউ দাঁড়াবে না, এটা একটা গুড নিউজ। বাট একেবারে যে দুটা পক্ষ নিয়ে, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, এটা নিয়ে দুইটাই আলোচনা হয়তো, কিন্তু ওই আরেকটা পক্ষকে আমরা একদম বাদ দিই, ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের একবারে পিয়ন থেকে সবাই হিস্সা আছে কিন্তু এই অপকর্মের সাথে, ব্যাংকের লোকদেরকে আমরা বাদ দিয়ে দিই। ব্যাংকের যারা পরিচালনা পর্ষদ, ম্যানেজিং ডাইরেক্টর এবং বড় জেনারেল ম্যানেজার, তাদের সম্পত্তির হিসাব নিয়ে দেখবেন এরকম জিনিস পাবেন, এমনি নিয়ে গেছে। আচ্ছা, একটা তো হতে পারে যে স্বাগত ভাই যেটা বলছে, তারা হয়তো ইউজড হয়েছে, আবার এরাও আবার অন্য পক্ষকে ইউজ করছে সেটা। কিন্তু আবার এর বাইরেও আছে যে আপনি ইউজ হয়েছে আর আমিও তাদেরকে ইউজ করলাম, এর বাইরেও যেটা হচ্ছে এগুলোর মধ্যে হিস্সা আছে, ক্লিয়ার কাট হিস্সা আছে, যে ভাগ আছে কারা এই অপকর্মগুলা
শত হাজার কোটি টাকার ব্যাপার সেবার যেখানে আছে, এখানে কেবলমাত্র একজন লোক এই টাকাগুলো নিয়ে গেছে মনে করার কোনো কারণ নেই। এই অন্যরা কেন চুপ ছিল, বা যেই সংস্থাটা এটা দেখার কথা ছিল, এখানে সেখানে যাদের এই জিনিসগুলো মানে খবরদারি করার কথা ছিল, এই বাংলাদেশ ব্যাংক মনে করেন এই কিছুই জানতো না, এই হাজার হাজার কোটি টাকা সবাই নিয়ে গেল ব্যাংক থেকে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধেও তো মানে সর্বোচ্চ লেভেলের যারা আছে এদের বিরুদ্ধেও তো অভিযোগ আছে। কিন্তু আমি যেটা মনে করি, ব্যানার্জির এবং আজিজ দুইজনের ধরনটা বোধহয় একটু আলাদা। আজিজ সাহেবের বিরুদ্ধে তো যে স্যাংশনটা ইট ইজ 7031, সেটা হলো একেবারে বলা আছে প্রভাব খাটানো টাটানো এসব ব্যাপার আছে। বাট আমি জানি না, শওকত ভাইয়ের আন্ডারে বোধহয় চাকরি করছে আর্টিলারিতে, বোধহয় আপনার জুনিয়র অফিসার ছিল আপনার আন্ডারে। তো এই একেবারে এখন পর্যন্ত আর কি মানে এরকম 119 কোটি হাজার হাজার সম্পদ, এটা সেটা আমি জানি না, আমার এটা সেই চোখে পড়ে নেই আর কি। বাট এটা হচ্ছে সে তার বিরুদ্ধে আসছে প্রভাব খাটানো। প্রভাব হয় অনেক সময় দুইভাবেই খাটে। একটা হচ্ছে যে কিছু লাগবে না, আপনি আর্মির ব্রিগেডিয়ার আছেন, এই দেখবেন যে আপনার গ্রামের লোক যে পরিচয় দিয়ে আরেক জায়গায় প্রভাব খাটাবে, আমি ওই ব্রিগেডিয়ার সাহেবের আত্মীয়। অথবা একটা সেলফি উঠাইয়া শাহেদ যে করতো, ওই যে শাহেদ নামে একটা ছিল তো এইটার কি অপরাধ আর এটার কতটুকু কি হবে আমি জানি না। বাট আমার কেন জানি মনে হয় ব্যানার্জির বিরুদ্ধে যে অভিযোগ আসছে, আজিজ সাহেবের যে অভিযোগ, এগুলোর ভিতরে একটু ডিফারেন্স তো অবশ্যই আছে। আর এটাকে একরকম করে হয়তো দেখাও যাবে না। বাট আমাদের উচিত ছিল আর কি, যখনই যে অভিযোগটা যেখান থেকে আসুক, ইভেন এটা যদি কোনো নিউজ মিডিয়াতে আসে, জাতীয় অন্তর্জাতিক যেখানেই হোক না কেন, আমরা একদম সাথে সাথে এটাকে ডিনাই উড়িয়ে না দিয়ে ওর মধ্যে কিছু আছে কিনা, সত্যতা আছে কিনা। কারণ আমি তো বলছি আগেই যে বিচার করা যাবে না কাউকে, এরকম কোনো ইনডেমনিটি বাংলাদেশে নেই। সর্বোচ্চ পদে থাকে না, যেই পদে থাকেন, তো সে যদি সদিচ্ছা থাকে, আমার মনে হয় আর কি এখন যারা যেই পদে আছে, সেই পদে যারা আছে, এদের এইসব সহায় সম্পত্তি এগুলো হিসাব নিয়ে এটা এখনই শুরু করা উচিত। ইটস অ্যান অপরচুনিটি। আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের জন্য এটা বিরাট সুযোগ তৈরি হয়েছে যে এই কাউকে স্থান না দেয়া, সত্যি সত্যি এটা দেখানোর একটা সুযোগ তৈরি হয়েছে। তাদের অবশ্যই তাদের সম্পত্তির না দেখানোর কোনো কারণ নাই। এটা প্রবলেমটা হচ্ছে একজনে তো পারবে না। এখন সে মানে প্রধানমন্ত্রীর পক্ষে আপনার সমস্ত হিসাব, কোথায় জমি কিনছেন, কোথায় মাসারাত করছেন, কোথায় এগুলোর যে সংস্থাগুলো আছে, সংস্থাগুলো ইফেক্টিভলি কাজ করে। এটা মানে পুলিশ হোক আর আর্মি হোক আর বেসামরিক অথবা ব্যাংকের লোক হোক, প্রত্যেকটাকে টেক কেয়ার করা, আলাদা করে দেখার জন্য প্রত্যেক জায়গায় লোক আছে। তো আর্মিতে হলে ওখানে ডিজিএফআই আছে, পুলিশে হলে। এটাই প্রশ্ন, এই অপরাধগুলো যখন করেছেন ক্ষমতায় থাকাকালীন বা পদে থাকাকালীন, তখন আসলে যে সংস্থাগুলোর দেখবার কথা ছিল তারা কোথায় ছিলেন সেই প্রশ্নটা। না, ওরা ওই সংস্থাগুলো ছিলেন, ওদের সাথে ছিলেন, টাকা দিয়ে ঘুষ দিয়ে। আমি বলছি যে এই সংস্থাগুলোর প্রত্যেকটা লোক ভাগ পাইছে, এটা হতে পারে না। আপনি মনে করেন না যে ওরা জানতো না বা ওদেরকে না জানাই করছে, ওদের সাথেই ছিলেন। আমি বলবো কোথায় ছিলেন, ওদের সাথে ছিলেন। এই পর্বে আমাদের সময় একদমই কম, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। বেশ কিছু বিষয় এখনো জানবার আছে, আমরা একটু জলদি করে উত্তরগুলো নিয়ে ফেলবো। ডক্টর এম সাখাওয়াত হোসেন, সাবেক পুলিশ প্রধানের যে সম্পত্তি জব্দ করা হয়েছে তা সবই দেশের মধ্যেই আছে, মানে এখনো পর্যন্ত যেগুলো খোঁজ পাওয়া গেছে। আমরা শুনি অনেকে কথিত বেগমপাড়ায় বাড়ি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, অবৈধ উপায়ে অর্জন করা অর্থ দেশের রাখা যে নিরাপদ নয় সেটা বোধহয় সকল দুর্নীতিবাজরাই জানেন। বেনজির সাহেব দেশে বিনিয়োগ রেখেছেন এবং তার সম্পত্তি বৈধ বলেই রেখেছেন কিনা আমি ঠিক জানি না, সেটা তো আদালতেই প্রমাণ হবে। নাকি তিনি আইন আদালতের ধরাছোঁয়ার বাইরে থাকবেন এইরকম ভেবেছেন, সেই জন্য তিনি দেশে রেখেছেন, নাকি তিনি বিদেশে না পাঠিয়ে ভুল করলেন? এখন যারা এইভাবে করে সম্পত্তি অর্জন করছে তাদের কাছে আবার এই বার্তা গেল না তো যে আমি যদি দেশে না রেখে বিদেশে সবকিছু পাচার করে দিই, বৈধ হোক অবৈধ হোক, তাহলে আই এম সেফ এবং আমি অবসরের পরপর সাথে সাথে একটা ফ্লাইটে করে বিদেশে চলে যাব। আপনি $1000 বিদেশ নিয়ে যান, দেখি বাংলাদেশ থেকে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে বলে অভিযোগ আছে। এরকম ঘটনা শোনা যায় না তা নয়, নানান রকমের নানান ফন্দি ফিকিরে কিন্তু যাচ্ছে। এই যে কয়েকদিন আগে আসলো যে দুবাইতে 350টা না কয়টা বাড়ি পাওয়া গেছে, 351টা। আমরা তো জানি না কার কার বাড়ি। এখন সেইগুলো কিভাবে গেছে, উনি ডক্টর মিজান যেটা বললেন যে একটা বাংলাদেশ ব্যাংক আছে, আপনি বাংলাদেশ ব্যাংক থেকে $1000 বাইর করতে পারেন না। নানান রকমের ফর্ম ফিল আপ করো, এই করো ওই করো। যারা বৈধভাবে পাঠাতে চায়, ছেলেমেয়ে লেখাপড়া করে, সারাদিন দৌড়াদৌড়ি করে, সেই জায়গাতে কিভাবে যায়?
হুন্ডির মাধ্যমে গেছে, তাহলে হুন্ডিও আমরা বন্ধ করতে পারিনি। আর আপনি যেটা বললেন বেনজির সাহেব, ব্যাপারটা হলো কি, আপনি যখন এই কাজটা করেন তখন কিন্তু আপনি মোটামুটি ধরে নেন যে আমাকে কেউ ধরতে পারবে না। এখন ধরুন কথা বেনজির আহমদ সাহেবের প্রমাণিত হয়েছে কি না হয়েছে সেটা পরের কথা, এই বেরোলো কীভাবে, এটা বের করলো কে, এটার মধ্যে বড় ইন্টারেস্টিং। আপনি যদি বলেন যে অমুক পত্রিকায় বের করছে, আরেক গ্রুপ এর পিছনে, সেই গ্রুপে খবর পেলো কোথার থেকে, এত পুঙ্খানুপুঙ্খ এই খবরটা কোথার থেকে এসছে, এই খবরটা ডেফিনেটলি কোনো সংস্থা, সেই সংস্থা এখন তাকে প্রয়োজন নেই, তো এই সংস্থা এমনভাবে বের করেছে যে ওনার সাথে আমার লাগালাগি, বলে আচ্ছা ওনাকে দিয়ে দিই, ওনাকে দিলে এটা এক্সপোজ হবে। এটা আমি কোনোভাবেই মনে করতে পারি না যে ওই পত্রিকা বা ওই পত্রিকার যারা সংস্থা তারা নিজেরা একটা গোপনে তদন্ত করে এগুলো বের করে। ইটস নট পসিবল। আপনি ব্যাংক নাম্বার পর্যন্ত দিয়ে দিচ্ছেন, তা আপনি কি মনে করেন একটা প্রাইভেট সেক্টরের একজন গিয়ে সব ব্যাংকের থেকে এগুলো নিবে, তার কোথায় দলিল আছে, তার কোথায় বাড়ি আছে, এগুলো আপনি আপনার এই না স্বাগত ভাই, এটা যদি হয়ে থাকে তাহলে খুব পজিটিভ। তার মানে সরকারি সংস্থা বা সরকারি এইগুলো যেটা মনে হচ্ছে ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের জের ধরে আপনি বলছেন, ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে আমার কাছে তথ্যটা আছে, আমি মিজান সাহেবকে দিলাম যে ভাই এই ওনার বিরুদ্ধে এই তথ্য, উনি বললেন যে আচ্ছা ঠিক আছে আমি এটা প্রকাশ করছি। সো থিংস আর, তার মানে হচ্ছে যে যেখান থেকে আসুক এটা একটা সলিড কোনো জায়গা থেকে যারা প্রতিদিনের খবর রাখছেন, এমন না যে যারা এখন চাকরিতে আছেন যে ওনারা যদি মনে করেন যে আমাকে কেউ দেখছে না, প্রতিদিনের খবর কিন্তু যাদের রাখা তারা রাখছে, এবং যখন দরকার তখন ফাইলটা বের। তবে আমি একটু যোগ করি সাথে সাথে, এইটা আমার মনে হয় আর কি, গভর্নমেন্টের সদিচ্ছা না থাকলে ওই পত্রিকাও আসতে হবে জিনিসটা। আমার মনে হচ্ছে এখন একটার পর একটা বলতে চাচ্ছি না যে গভর্নমেন্টের অর্গানাইজেশন এটা করেছে, আই মিন ইটস অ্যান অপরচুনিটি। জি, তার মানে সরকারের সদিচ্ছা থাকলে এগুলো বের করা সম্ভব। গভর্নমেন্টের জন্য একটা সুযোগ, গভর্নমেন্টকে প্রমাণ করা। একটা খুব জরুরি বিষয় খুব ছোট করে আলোচনা করতে চাই, একদমই সময় নেই। প্রোডিউসার যদি একটু বলতেন কতক্ষণ সময় পাবো, যে সরি 1 মিনিট সময় পাবো। আচ্ছা জি, ভারতের সাধারণ নির্বাচনের 5ম পর্যায় শেষ হয়েছে, আর 2টো পর্যায় বাকি আছে। 1 জুন নির্বাচন, জি 6ষ্ঠ পর্যায় শেষ, জি হ্যাঁ 1 জুন নির্বাচন তো শেষ হবে, সেই ইনফরমেশনটা ঠিক। নরেন্দ্র মোদী আবারও সরকার গঠন করলে আমাদের রাজনীতিতে কি প্রভাব পড়বে, আর তিনি সরকার গঠন না করে অন্য কেউ এলে আমাদের রাজনীতিতে কি প্রভাব পড়বে, খুব ছোট করে 30 সেকেন্ড। এক কথা বলবো, জি কিছুই প্রভাব পড়বে না, যা আছে তাই, যা আছে তাই থাকবে, আরেকজন আসলো তাই হবে। জি ডক্টর মিজানুর রহমান, তাদের ন্যাশনাল এইম, সেই ন্যাশনাল এইম থেকে কোন দুই পার্টির কোনো না মোটেই কোনো দিকে কিছু হবে না। আর এর চেয়ে বড় কথা হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে তো বর্তমান সরকার কাজ করে যাচ্ছে গত 10 বছর যাবত, তার আগে তো কাজ করেছে। এরপরে কি হতে পারে, তবে কংগ্রেসের সাথে ঐতিহাসিকভাবে এই আওয়ামী লীগের সম্পর্ক আরো ভালো, অতএব আমাদের সাথে সম্পর্ক যাই আছে আরো ভালো হবে, খারাপ হবে না। বলবে না যে ওনারা এটা করছেন, ওনারা এই লাইন নিয়ে গেছেন, ওটা বাদ দিয়ে দেন, আমাদের মতো হয় না, আবার খারাপ হতে কোনো কারণে আরো ভালো হওয়ার সম্ভাবনা আছে। জি, তার মানে সেই নির্বাচনের ফলাফল যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে কোনো নরেন্দ্র মোদীর জন্য একটা ইয়ে হচ্ছে যে প্রতিবেশীদের সাথে সবার সাথে গোলমাল লাগছে, তো অন্তত 1-2টার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য আমার মনে হয় একটাই মাত্র আমার ইয়ে যে ভারত আরো চরমপন্থী হয়ে যাবে, আরো চরমপন্থী হবে, তার মানে কমিউনাল ইয়েটা আরো বাড়বে, সেটা আমাদের কতখানি এফেক্ট করবে। জি নিশ্চয়ই নির্বাচনের পর ফলাফল আসলে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। রাজনীতির আলোচনা চলবে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সাথেই থাকবেন। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে।